ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি সবাই খুব ভালো আছো আর পড়াশোনা ঠিকঠাক চলছে। আজকে আমাদের টপিক সমযোজী বন্ধন। রাসায়নিক বন্ধনের দুটো শ্রেণীবিভাগের মধ্যে একটি শ্রেণীবিভাগ তড়যোজী বন্ধন আর একটি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন সম্বন্ধে আমাদের প্রথম ধারণা যিনি দেন তিনি হলেন বিজ্ঞানী জি.এন. লুইস। বিজ্ঞানী জি.এন. লুইস সমযোজী বন্ধনের সংজ্ঞা কি? সংজ্ঞা হলো বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলি নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে সমভাবে ব্যবহারের মাধ্যমে যে বন্ধন গঠিত করে তাকে আমরা বলবো সমযোজী বন্ধন। এই জানলাম আমরা সমযোজী বন্ধন, এটা আমাদের 1 নম্বর পয়েন্ট হলো। এবার আমরা কি জানবো? সমযোজী বন্ধনের উদাহরণ কি? তো আমরা উদাহরণ দিই। এক হাইড্রোজেন হতে পারে সমযোজী বন্ধন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, NO2, SO2, NH3, CH4, CH, Cl3, etc. আরো অনেক আছে, সব তো বলা সম্ভব নয়। তো আমরা জানলাম কি সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনের উদাহরণ। এবার আমরা আসবো সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য আমরা এর আগে তড়যোজী বন্ধনের বৈশিষ্ট্য জেনেছি। তো এবার আমরা জানবো সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য, এরা সাধারণত গ্যাসীয় অবস্থায় বা তরল অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়। এরা গ্যাসীয় বা তরল, এই হলো 1 নম্বর। এবার আমরা কি জানবো? দ্বিতীয় নম্বর, এরা সাধারণত জলে অদ্রাব্য এবং জৈব দ্রাবকে এরা দ্রাব্য। এরা কি? এরা জলে অদ্রাব্য ও জৈব দ্রাবকে এরা দ্রাব্য। এগুলো আমাদের 2 নম্বর পয়েন্ট। এবার কি? এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। আচ্ছা, একটা কথা বলা আছে, এরা জলে অদ্রাব্য এবং জৈব দ্রাবকে দ্রাব্য। জৈব দ্রাবকটা কি? অনেক রকম হতে পারে, যেমন আমরা জানি কি CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, আমরা কি জানি বেনজিন জানি, তাই এরা বেনজিনেও দ্রাব্য। ঠিক আছে। 3 নম্বর, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কি আমরা সব জানি, তাও এখন বলে রাখা ভালো। আমরা প্রথমেই বলেছি এটা গ্যাসীয় অথবা তরল হয়। তো কোনো জিনিস যদি গ্যাসীয় অবস্থা বা তরল অবস্থা থাকে তাকে সহজেই গলানো যাবে বা ফুটানো যাবে, সেই জন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তাই তো। 3 নম্বর, এদের সমবায়বতা ধর্ম দেখা যায়। এদের সমবায়বতা ধর্ম দেখা যায়। এবার 5 নম্বর, এরা সাধারণত
সাধারণত অধ্রুবীয় প্রকৃতির হয়। এরা অধ্রুবীয় প্রকৃতির হয়। এবার 6 নম্বর পয়েন্ট কি, এরা আমরা যখন তড়িৎদ্রব্য যৌগ পড়েছিলাম তখন বলেছিলাম যে তারা দুটো আয়ন তৈরি করতে পারে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। সেই জন্য এরা কি করে, তড়িৎ পরিবহনে সক্ষম বলেছিলাম। কিন্তু এরা কি, এরা তো ক্যাটায়ন আয়ন তৈরি করতে পারে না, সেই জন্য এরা তড়িতের কুপরিবাহী। তাহলে এরা তড়িতের কুপরিবাহী। তারা ছিল তড়িতের সুপরিবাহী, এরা হচ্ছে তড়িতের কুপরিবাহী। এই গেল আমাদের 6টা বৈশিষ্ট্য। এবার আমরা কিসে আসবো, এবার আমরা আসবো শর্ত, মানে একটা সমযোজী যৌগ গঠিত হওয়ার শর্ত কি। প্রথম শর্ত কি, হাইড্রোজেন ছাড়া যৌগ ইলেকট্রনের সংখ্যা হতে হবে 5, 6 আর 7 এর মধ্যে। তাহলে হাইড্রোজেন ছাড়া যৌগ ইলেকট্রনের সংখ্যা হতে হবে 5, 6 আর 7। ঠিক আছে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। হাইড্রোজেনের ক্ষেত্রে তো 5, 6 সম্ভব নয়, সেজন্য বলেছে হাইড্রোজেন ছাড়া 5, 6 আর 7 এর মধ্যে হতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট কি, পর্যায় সারণীতে 15, 16, 17 নম্বর শ্রেণীর ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। 15, 16 আর 17 নম্বর শ্রেণীর ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্ট, বন্ধন গঠনকারী পরমাণুগুলির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম হবে অথবা সমান হয়। আমরা সেখানে তড়িৎ যৌগের ক্ষেত্রে কি জেনেছিলাম, খুব বেশি হওয়া দরকার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, খুব বেশি না হলে অসুবিধা। তো এর ক্ষেত্রে পুরো উল্টো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, বন্ধন গঠনকারী পরমাণুগুলির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম অথবা সমান হয়, অথবা সমান। ঠিক আছে, এই হলো আমাদের 3টি শর্ত। এবার আমরা যেখানে আসবো মেইন জিনিস, যেটা আমাদের জানার জন্য এত কিছু কিভাবে কি হয় সেটা তো আমাদের জানার দরকার। লুইস ডট গঠন কি, কোন গঠনের মাধ্যমে এই যৌগগুলি সমযোজী বন্ধন গঠন করে, এটা আমরা জানবো। লুইস ডট গঠন, প্রথম উদাহরণে আসি, একদম সহজ দিয়ে শুরু করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথমে আসবো হাইড্রোজেন, H2 কি করে, H2 এর পারমাণবিক সংখ্যা কত, একদম প্রথম 1, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, দুটো হাইড্রোজেন আছে H2, তাহলে 1। সংজ্ঞাতে কি ছিল, নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা, এরা সমযোজী বন্ধন গঠন করে, সমানভাবে ব্যবহার করে, তাই তো। তাহলে এখানে হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কে, প্রথমে হাইড্রোজেন, তারপরে কি আছে হিলিয়াম, তো হিলিয়াম তো নিষ্ক্রিয় মৌল, তাই তো। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। ওরা কি করে,
দুজনেরটাকে সমানভাবে ইউজ করে ও নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থায়িত্ব অর্জন করে। এর সঙ্গে একটা ইউজ করে আর একটা ইউজ করে, কোনো ঝামেলা নেই, কিছু নেই, কিন্তু তাও এরা স্থায়িত্ব পেয়ে গেল, তাই তো? তাহলে এই হলো 1 নম্বর। এভাবে H সিঙ্গেল বন্ড H, আমি সিঙ্গেল বন্ড বললাম, সিঙ্গেল বন্ড মানে হচ্ছে এক বন্ধন। তোমাদের পড়াতে পড়াতে তোমরা বুঝতে পারবে, এই যে দুইশো গঠন করাচ্ছি আমরা কিন্তু সমযোজী বন্ধনকে 3 ভাগে ভাগ করা হয়। সমযোজী বন্ধনে 3টে শ্রেণী বিভাগ আছে, একটা হচ্ছে এক বন্ধন, একটা হচ্ছে দ্বিবন্ধন, একটা হচ্ছে ত্রিবন্ধন, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আর ট্রিপল বন্ড। তো এটা করতে করতে বুঝতে পারবে কোনটা সিঙ্গেল বন্ড, কোনটা ডবল বন্ড, কোনটা ট্রিপল বন্ড। তো এখানে এই যে একটা দাগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড বা এক বন্ধন, এটাকেই আমরা বলবো এক বন্ধন। বা সিঙ্গেল বন্ড। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের H2 এর ক্ষেত্রে লুইস ডট গঠন। আর এখান থেকে শিখে গেলাম কোনটাকে আমরা বলবো এক বন্ধন। কেন এক বন্ধন বলেছি? হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা, দুজন একটা একটা করে পরমাণু নিয়ে একটা বন্ড তৈরি করেছে, সেই জন্য এদের বন্ধনটা এক বন্ধন। এবারে আমরা যাব 2 নম্বর উদাহরণে। আমরা করি O2 এর ক্ষেত্রে কি হয়? O2 অক্সিজেন কি হয়? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে বায়ুর পক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 6। তাহলে O 1 2 3 4 5 6 হয়ে গেল। এদিকে 1 2 3 4 5 6। ওরা কি করে জানো তো? ওরা যেটা করে, এই অক্সিজেনের 6টা আছে, অভাব কটার? 2টো, এর কাছ থেকে এই 2টো নিয়ে নেয়। কিরকম ভাবে নেয়? সমান ভাবে ব্যবহার করে। এর 2টো ব্যবহার করে আর এর 2টো ব্যবহার করে। কারোর সঙ্গে কারো কোনো ঝগড়া নেই, কারো কোনো ঝামেলা নেই, তুমি আমার 2টো নাও, আমি তোমার 2টো নেবো, তাহলে কোনো অসুবিধা নেই। এই কর, এবার থেকে এখান থেকে কোথায় যায় এরা? এখান থেকে ও 1 2 1 2 ও 1 2 1 2, এই দুটো এটার সঙ্গে এটা মিলে, এখানে দেখেছিলাম এটার সঙ্গে এটা মিলে, এই এটার সঙ্গে এটা মিলে কি হয়? একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়। তো এটার সঙ্গে এটা মিলে একটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। এটার সঙ্গে এটা মিলে কি হয়? একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়। তো এটার সঙ্গে এটা মিলে একটা সিঙ্গেল বন্ড হয়ে গেল 2টো বন্ধন। এটাকে বলবো আমরা দ্বিবন্ধন বা ডাবল বন্ড। তো এটাকে আমরা কি বলবো? দ্বিবন্ধন। বা ডাবল বন্ড। তাহলে আমরা শিখে গেলাম সিঙ্গেল বন্ড, সরি এখানে একটা মিস করে দিয়েছি, এটা হলো O2। তাহলে আমরা কি শিখলাম? এক বন্ধন, সিঙ্গেল বন্ড শিখে গেলাম, আর H2 এর গঠনটা শিখে গেলাম, এখানে শিখে গেলাম ডবল বন্ড শিখে গেলাম, আর O2 কিভাবে হয় শিখে গেলাম। ভালো করে লক্ষ্য করেছো নিশ্চয়ই, এখানে এর 8টে হয়ে গেছে কমপ্লিট, এরও 8টে কমপ্লিট হয়ে গেছে। তারপর দুজনে 2টো বন্ড করেছে, ডাবল বন্ড করেছে, করে O2 তৈরি হয়ে গেছে। এই হয়ে গেল আমাদের 2 নম্বর উদাহরণ। এবার আমরা যাব 3 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণে কি করব? একটা করা যেতেই পারে N2। আমরা এক বন্ধন শিখেছি, দ্বিবন্ধন শিখেছি, এবার ত্রিবন্ধন শিখি। ঠিক আছে, ট্রিপল বন্ড শিখবো। N2, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে N আর N ভাঙলে কত হবে? বাইরে কত থাকবে? বাইরে থাকবে
5টা। তাহলে এখানে আমি পরপর লিখছি, ঠিক আছে? 1 2 3, এখানে 1 2 3, আর দুটো কম, 1 2 1 2, কটা হলো দেখো? 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়ে গেল। এরা কি করে? এরা এই নাইট্রোজেন এর 3টা নিয়ে নেয়, এই নাইট্রোজেন এর 3টে নিয়ে বলা ভুল হবে, সমানভাবে ব্যবহার করে। কেউ কারোটা দেয় না কিন্তু, শুধু ব্যবহার করতে দেয়। ও ওরটা ব্যবহার করে, এ ওরটা ব্যবহার করে, তাই তো? তাহলে এই ওরটা নিল, সে ওরটা নিল, নিয়ে ব্যবহার করলো, ব্যাস এই হয়ে গেল। ব্যবহার করে কি তৈরি করলো? এন, এটার সঙ্গে একটা হয়ে একটা বন্ড হলো, এটার সঙ্গে একটা হয়ে একটা বন্ড হলো, এটার সঙ্গে একটা হয়ে একটা বন্ড হলো, ঠিক আছে? তো কি হলো? 3টে বন্ড হলো নাইট্রোজেন, আর বাকি থাকলো কটা? একটা দুটো একটা দুটো, তাহলে এখানে দুটো করে থাকলো। হয়ে গেল ত্রিবন্ধন, তৈরি হয়ে গেল N2, হয়ে গেল ত্রিবন্ধন। এটাকে আমরা বলবো ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন, ঠিক আছে? ত্রিবন্ধন, 3টে উদাহরণ করলাম আর 3টে বন্ধনও শিখে গেলাম। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এবার আমরা একটু অন্যরকম আসি। এখন তো এতক্ষণ যে করে এসেছি একই মৌলের পরমাণু নিয়ে করেছি। দেখো H2 O2 N2 সবগুলো NH OO NN সবগুলো একই করেছি। তাহলে কি এরা কি সমাজী বন্ধন শুধু নিজেদের মধ্যে করে? নিশ্চয়ই নয়, এরা অন্য মৌলের সঙ্গে তো সমাজী বন্ধন করে, অন্য মৌলের পরমাণুর সঙ্গে। তাহলে শুধু কি নিজেদের মধ্যে করলে হবে? তো অন্য মৌলের পরমাণুর সঙ্গে কেমন করে করে দেখে নিই। প্রথম আমরা উদাহরণে আসছি H2O জল, ঠিক আছে? 4 নম্বর উদাহরণ জল H2O। H2O এর ক্ষেত্রে কি হয়? আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন। তাহলে আমরা আগে অক্সিজেনটাকে লিখে নিলাম। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, তাহলে বাইরের কক্ষে 6টা, 1 2 3 4 5 6। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে হাইড্রোজেন, আর আমি একটু অন্যরকম সাইন দিয়ে লিখছি, কেননা অন্য পরমাণু তো আমাদের বুঝতেও সুবিধা হবে, আর লিখলে আমার দেখতেও ভালো লাগবে নাকি? তো লিখলাম, হয়ে গেল। হাইড্রোজেন কটা নিলে নিষ্ক্রিয় মৌল মতো আচরণ করতে পারবে? নিকটতম নিষ্ক্রিয় মৌল একটা নিলেও দুটো হয়ে যাবে, ও কাজ মিটে যাবে, ওর আর কিছু দরকার নেই। সে ধরুন একই গ্যাস, কিন্তু অক্সিজেনের একটা নিলে হবে না, কেন? অক্সিজেনের বাইরে কটা আছে? 6টা আছে, ওর দরকার দুটো। ও কি করবে? এর কাছ থেকে একটা নেবে, এর কাছ থেকে একটা নেবে, দুজনের দুটো নিয়ে সমানভাবে ব্যবহার করবে। তারও হয়ে গেল, এরও হয়ে গেল, কোনো সমস্যা নেই। তো কি করলো? হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে একটু নিয়ে একটা নিয়ে সমানভাবে ব্যবহার করলো। অক্সিজেন কি করলো? অক্সিজেন দুটো নিল, এর কাছে একটা ওর কাছে একটা নিয়ে ও অষ্টপূর্ণ করলো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে ও এখানে দুটো ইলেকট্রন, 4টে, একটা দুটো কিন্তু 4টে ইলেকট্রন, এর সঙ্গে একটা নিয়ে একটা সিঙ্গেল বন্ড, এর সঙ্গে একটা নিয়ে একটা সিঙ্গেল বন্ড তৈরি হলো। কি তৈরি হলো? আমাদের H2O হয়ে গেল জল। আমাদের জলের কাজ মিটে গেল। এবার আমরা যেটা আসবো, একটা অন্য উদাহরণে আসি, আরেকটা। পাঁচ নম্বর উদাহরণ, কার্বন ডাই অক্সাইড বাতাসের মধ্যে থাকে, আমাদের খুব উপকার করে, তাই তো? না, করে না? উপকার করে, গাছ
গাছকে তো দেয়, গাছের কাছ থেকে তো আমরা পাই অনেক কিছু, গাছ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, গাছকে তো কার্বন ডাই অক্সাইড বাঁচাই, তাই না? তো আসি কার্বন ডাই অক্সাইডে, CO2 আছে একটা কার্বন আর দুটো অক্সিজেন। তো আমরা কি যেমন তেমন করে বসিয়ে দিলে হয়ে যাবে? বসিয়ে দেখি কেমন হয়। আমরা কি এখানে এখানে দুটো অক্সিজেন বসাতে পারি? তুমি বসিয়ে দিতে পারো, আমি বসিয়ে দিতে পারি, ওরা কিন্তু শুনবে না, ওরা কিন্তু চলে যাবে এখান থেকে। একটা মায়ের করলে দুটো বাচ্চা একসঙ্গে বসবো বললে হয় না। মা কি করে, একটা বাচ্চাকে এদিকে একটা বাচ্চাকে ওদিকে বসায় যাতে মারপিট না লাগে। তো এখানে পরমাণু তাই করে। পরমাণু কি করে, একটা অক্সিজেনকে এদিকে বসায়, একটা অক্সিজেনকে ওদিকে বসায়, যাতে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি না হয়। তো আমি সময় বসিয়ে দিচ্ছি, এদিকে অক্সিজেন এদিকে অক্সিজেন, ঠিক আছে? কার্বনের পরমাণু সংখ্যা কত? 6। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন কত কার্বনের? 4টে। তাহলে আমরা লিখি 1 2 3 4 হয়ে গেল। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। বাইরের কক্ষে কটা? 6টা। তাহলে লিখি 1 2 3 4। 1 2 3 4 5 6। এদিকে 1 2 3 4 5 6। এই 6টা এর 4টে। কিভাবে ব্যবহার করে? তারও 8টা দরকার, এরও 8টা দরকার। কেউ কিন্তু কাউকে ছাড়বে না, সবাই কিন্তু সমানভাবে ব্যবহার করে সবাই নিজের শর্ত পূরণ করে নেবে। তো কিরকম করে করবে? অক্সিজেনের 6টা আছে আর দুটো হলে হবে, ও এখান থেকে দুটো নিয়ে চুপচাপ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রোবিন্যাস পেয়ে গেল, আর কোনো ঝড়ঝাঁটি নেই। এদিকে এই অক্সিজেন কি করবে? এখান থেকে দুটো নিয়ে এও পেয়ে গেল নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস। কার্বনের কি দরকার? 4টে দরকার, আছে তো 4টে। ও কি করে, এর কাছ থেকে দুটো নেয়, এর কাছ থেকেও দুটো নেয়, নিয়ে দেখো কি করেছে, 8টে করে নিয়েছে। এবার শেষে কি হলো দেখি, শেষে কি হলো, সি এটার সঙ্গে একটা বন্ড, এটার সঙ্গে একটা বন্ড, তাহলে দুটো বন্ড, 1 2 ডবল বন্ড। ও এদিকেও সেম কেস, ডবল বন্ড ও। থাকলো কত? 1 2 3 4, 1 2 3 4। এখানে কি তৈরি হলো? ডবল বন্ড বা দ্বিবন্ধন। দ্বিবন্ধন তৈরির মাধ্যমে এরা সমমূলক যৌগ উৎপন্ন করেছে, তাই তো? তাহলে এই হয়ে গেল আমাদের কার্বন ডাই অক্সাইড, CO2 হয়ে গেল। আচ্ছা, আর উদাহরণ হবে তো নাকি? হোক, আর একটা দুটো হোক। আচ্ছা, এবার আমি করাবো অ্যামোনিয়া, NH3। 6 নম্বর উদাহরণ, NH3। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন 5। লিখে ফেলি, আগে নাইট্রোজেনটা লিখে ফেলি, যেহেতু ও একাই আছে, তারা 3 জন মিলে আছে, ওদেরটা পরে দেখছি। তো ও কত? 5। 1 2 3 4 5। কয়টা হাইড্রোজেন আছে? 3টে। তাহলে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন। হাইড্রোজেনের ইলেকট্রন কটা করে? একটা। একটা ইলেকট্রন, এরও একটা ইলেকট্রন, এরও একটা ইলেকট্রন। হাইড্রোজেন দুটো হলে কাজ কমপ্লিট, নাইট্রোজেনের 8টা হলে কাজ কমপ্লিট। তো হাইড্রোজেন কি করে? একটা করে নিয়ে বসে দিল, আর কিচ্ছু চাই না। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন প্রত্যেকের কাছে একটা করে নেয়,
ওকে ছাড়বে? প্রত্যেকের কাছে একটা করে নিয়ে তবে গিয়ে ও অষ্টক পূর্ণ করে স্টেবিলিটি অর্জন করে বা স্থায়িত্ব অর্জন করে। কি তৈরি হয়ে গেল? এন, দুটো উপরে রয়ে গেছে, এইচ এইচ আর এইচ। মারপিট করে বলে কিন্তু আলাদা আলাদা করে সরিয়ে রেখেছি। হ্যাঁ, তিনটাকে আলাদা ফাঁকা ফাঁকে রেখেছি, মারপিট লেগে যাবে না হলে। যাই হোক, হলো। এবার এখান থেকে প্রোডাক্টটা কি হলো? NH3, বুঝতেই পারছো, NH3। এবার আমরা আসবো 7 নম্বর উদাহরণে, CH4। কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বনের পারমাণবিক সংখ্যা 6 আর ইলেকট্রন বিন্যাস 2 আর 4। তো কার্বনটা লিখি, কার্বনটা মাঝে থাকলো 4, 1 2 3 4। হাইড্রোজেন 1 2 3 4। সবাইকে ফাঁকে ফাঁকে বসিয়েছি, ধাক্কা ধাক্কি হবে না। তো এর একটা, এর একটা, এর একটা, এর একটা, কি করে? এই বন্ড, এই বন্ড, এই বন্ড আর এই বন্ড কিভাবে হয়ে গেল? এইভাবে পুরো কভার করে নিল, হয়ে গেল কার্বনের। এর সঙ্গে আমরা গুলিয়ে ফেলো না, এই তৈরি হয়ে গেল সি, 4টে বন্ড, 4টেই কিন্তু সিঙ্গেল বন্ড তৈরি হলো CH4। এই হয়ে গেল আমাদের CH4 বা মিথেন। এবার আরো অনেক উদাহরণ তোমার তখন বলেছিলাম, বাকিগুলো বাড়িতে ট্রাই করো। সেই CH3, SO2, এগুলো বাড়িতে ট্রাই করে দেখবে, H2S। ঠিক আছে, আমি তাহলে বাড়ির জন্য পড়াটা দিয়েই দিই, তোমরা করেই দেখো। যদিও আমি কমেন্ট বক্সে কোনো রকম কমেন্ট পাইনি, তাও দিয়ে রাখলাম, যেদিন মনে হবে তোমাদের সেদিন কমেন্ট করো। SO2H2S আর CH, এই তিনটে থাক, এই তিনটে করবে। আশা করি সব বুঝতে পারছো, না পারলে বারবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো।